আর তাছাড়া শ্যামা, আমার উপরেও তো তোর নিশ্চয়ই কোনো দায়িত্ব আছে। আমার কাজগুলোও তো তোকে করতে হবে মা। করুমা, এবারের প্রত্যেকটা মানুষ মন থেকে চায় আমি যেন পড়াশোনা করি, আমার পরীক্ষার ফল যেন ভালো হয়। তাই বলছি কি করুমা, এর মাঝে তুমি আর কোনো শো রেখো না গো। আরে মেয়েটার কথা শোনো তো। আরে তুই কি ভাবছিস কি লেখাপড়া করে তুই ইঞ্জিনিয়ার হবি, তুই ডাক্তার হবি? শ্যামা, এসব কথা বাদ দে, আসল কথাটা শোন। তোর রাধা দিদি সিনেমায় গান গাইবার চান্স পেয়েছে। হ্যাঁ রে, জানিস ওই গ্রামে থাকতেই একজন প্রডিউসার মানে হলো ওই সিনেমাতে যিনি টাকা পয়সা লাগান, তিনি নিজে চেয়েছেন আমার রাধা নায়িকার গলায় গান গাইবে। ওই যে সিনেমাতে দেখায় না রে, ওই নদীর পাড়ে, পাহাড়ে, তারপরে পুকুরের ধারে, গাছগাছালির মধ্যে নায়িকা হেঁটে হেঁটে, দুলে দুলে, ছুটে ছুটে গান গাইবে, ঠিক সেই রকম জানিস। কিন্তু করুমা, আমি কি করে গান গাইবো? মানে ওখানে যাওয়ার জন্য, গান গাওয়ার জন্য তো আমাকে বাড়ির বাইরে বেরোতে হবে। হ্যাঁ, সে তো বেরোতেই হবে, নেকা বাড়ির বাইরে বেরোতে হবে। আরে ওটা তো রেকর্ডিং স্টুডিওতে গিয়ে গান গাইতে হবে, তোকে আমরা নিয়ে যাবো সেখানে। কিন্তু করুমা, ওখানে তো অনেক লোক থাকবে, যদি ধরা পড়ে যায় তাহলে তো বিপদের শেষ থাকবে না। তুমি বুঝতে পারছো করুমা কি হবে? বাবা শ্যামা, হ্যাঁ তুই মরার আগে মরে যাস কেন বল দেখিনি? তোর কিসের এত ভয়? আমরা তো আছি নাকি? হ্যাঁ, তুই আমার কথা শোন, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আমরা রেকর্ডিং স্টুডিওর মালিককে পয়সা খাইয়ে রেখেছি, বল দাদা। হ্যাঁ রে, তাকে বলে দিয়েছি যে ওই রাত্রের শিফটে একমাত্র রাধারানী গানটা রেকর্ডিং করবে, এবং তখন সেখানে কেউ থাকবে না, বুঝেছিস? ওই মিউজিক ডিরেক্টর তিনি ট্র্যাকে মিউজিকটা রেডি করে রাখবেন, রাধারানী না শ্যামা ওই ট্র্যাকে গানটা গেয়ে দেবে, ব্যাস। মোদ্দা কথা হলো তুই রাত্রিবেলা বেরিয়ে এই রেকর্ডিংটা করছিস। করুমা, রাত্রিবেলায়? হ্যাঁ, রাত্রিবেলা তো কি, রাত্রিবেলা তুই বাইরে বেরোস না? আশ্চর্য কথা। আর এই ঘরটার মধ্যে তুই পড়ে থাকিস, কে জানতে যাচ্ছে শ্যামা তুই এখানে আছিস কি নেই? এসব কথা বাদতে দেখিনি। আমার একটা কথা শোন, শুধু এই কাজটা না, আরো একটা বড় কাজ আছে শ্যামা। হ্যাঁ রে, ওই নর্থ বেঙ্গল থেকে আমাদের যিনি এজেন্ট, বুঝলি, যিনি শো দেন, তিনি বারবার আমাদের কাছে শো চাইছে রাধারানীর। আমি তো যেন তেন প্রকারেণ এতদিন কাটাতাম, এখন ভাবলাম এই তো আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি, তাই না, ওই যে প্যালেসে, তো এই সময় ওনাকে বললাম যে রাধারানীর একটা বড় শো নর্থ বেঙ্গলে ধরতে, বুঝেছিস? অনেক টাকা দেবে। কত টাকা বললো রাজা? হ্যাঁ, 2 লাখ টাকা দেবে একটা শোয়ে। হ্যাঁ রে। কিন্তু করুমা, ওখানে তো বাড়ির সবাই থাকবেন, আমি বাইরে বেরিয়ে শোটা করবো কি করে? আরে ধুর, কে জানতে যাবে, কে বল দেখিনি? আরে অত বড় প্যালেস, আর তুই কি ওখানে বাড়ির লোকের সঙ্গে আঠার মতো লেগে থাকবি নাকি? আশ্চর্য কথা। সন্ধ্যেবেলা টুক করে বেরোবি, কোন দরজা দিয়ে বেরোবি কেউ জানতে অবধি পারবে না। না না, তুমি বুঝতে পারছো না করুমা, ওখানে প্যালেসের উদ্বোধন হবে, কর্তা মা বাবা পরিবারের সবাই থাকবে, এমনকি অতিথিরাও আসবে, আর আমার উপর নিশ্চয় ছোটখাটো কোনো দায়িত্ব থাকবে। এর মধ্যে গান গাওয়া যে ঝুঁকি হয়ে যাবে গুরুমা। ওরে শ্যামা, তুই শান্ত হ মা, তুই শান্ত হ। আমি তোকে বলছি, কেউ কিচ্ছু বুঝতে পারবে না, ওখানে সবাই ছুটির মুডে যাবে বেড়াতে। আরে কেউ জানতেই পারবে না, তুই সন্ধেবেলা বেরোবি, শো করবি, চলে আসবি। আর তাছাড়া আমি আর তোর রাধা দিদি তো তোর সঙ্গে আছি নাকি? শ্যামারে, তোর রাধা দিদির মান সম্মান সবটা আমি তোর কাঁধে দিয়ে দিলাম শ্যামা। আমি কিছুক্ষণের জন্যই পেছনের দরজা দিয়ে বাগানে গিয়েছিলাম। সুজাতার এভাবে পড়তে বসতে বলার পরেও শ্যামার এরকম হঠাৎ করে ঘরের বাইরে চলে যাওয়াটা
বড় অবাক করছে আমায়। এর মধ্যে কিছু একটা রহস্য আছে মনে হচ্ছে, ধরতে ধরতেও যেন ধরতে পারছি না। কি গো, অমন ভুরু টুরু কুচকে কি ভাবছো এত? না কিছু না কিছু। এ কি ব্যাপার, আজ তুমি চা নিয়ে এলে? ওই বিজলি বড় বৌমা সবাই ব্যস্ত, আমি করে নিয়ে এলাম তোমার জন্য। আহা, তুমি নিজের হাতে চা নিয়ে এলে তো চা নয় অমৃত, তো অনতি মিষ্টি। কি করছো কি? দিন দিন কি বয়সটা কমছে নাকি? হ্যাঁ, বয়স কমাতো ভালো গিন্নি। দেখো, আমার ছেলেরা যত বড় হচ্ছে আমার বয়স তত কমছে। আসলে আমার ভেতরটা এখনো তরতাজা যুবক। তাই নাকি? এবার চুপ করে বসো তো, বসো। শান্তি মতো চাটা খাও, যা ঠান্ডা পড়েছে এক্ষুনি জুড়িয়ে যাবে, বলবে গরম করে নিয়ে আসতে আবার। হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। খাও। এই সুজাতা, কি হলো আবার? না না তেমন কিছু না, ওই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ করো। ওই ছোট বৌমার ব্যাপারে রুক্মিণী তোমায় কি বলেছিল? ও আগে রাধার গানের শোয়েতে যেত, তাই তো? রাধা যখন আমাদের বাড়িতে শো করতে এসেছিল তখন তো ও এসেছিল। হ্যাঁ, বলছি ওই যে মেয়েটি দাঁড়িয়ে আছে, ওকে তোর সঙ্গে এসেছে? হ্যাঁ দিদি ভাই, ও তো শ্যামা, ওই আমাদের গায়ে থাকে দিদি ভাই, জানো, বড্ড গরিব। আসলে ওদের বড় কাজের দরকার, তো আমারও তো একটা কাজের লোক দরকার দিদি ভাই, তাই না? হ্যাঁ এসেছিল তো বটেই। আসলে ও রাধারানীর হয়ে পারফরমেন্স কাটতো তো। রাধা যেখানে যেখানে গান গাইতে যেত সঙ্গে সঙ্গে ঘুরতো। আর আমার কপাল দেখো, পোড়া কপাল, ওই কাজের মেয়েই আমার ছেলের বউ হয়ে এলো। তা তুমি হঠাৎ এসব কথা জিজ্ঞেস করছো কেন বলো তো? কিছু হয়েছে নাকি? না না না, তেমন কিছু না, ওই হঠাৎ মনে হলো তাই আর কি। কি মনে হলো গো? হ্যাঁ, ওই 16 তারিখ তো আমরা ঘুরতে যাচ্ছি, ছোট বৌমা যাচ্ছে। তো এর আগে গ্রাম থেকে অত দূরে কোথাও গেছে বলে তো আমার মনে হয় না। তো ঘোরাঘুরি যদি একেবারে অভ্যেস না থাকে তাহলে মুশকিল, শরীর খারাপ বাদিয়ে বসতে পারে। তাই জিজ্ঞেস করছিলাম যে রাধারানীর সাথে কোথাও গিয়েছিল কিনা। ও, রাধারানীর সঙ্গে কোথাও গেছে কিনা সে আমি কেমন করে জানবো? তবে আমার সঙ্গে গিয়েছিল না নর্থ বেঙ্গলে। অবশ্য তখন তো এত ঠান্ডা পড়েনি। শোনো না, একটা ভালো কথা বলছি যে তুমি একবার বাড়িতে ডাক্তার ডাকো। হ্যাঁ, ডাক্তার ডেকে সবাইকে ভালো করে চেক আপ করিয়ে নাও তো। কার কি শারীরিক অসুবিধে আছে জানা গেলে ভালো, আগে থেকে জেনে রাখা ভালো। হ্যাঁ, ডাক্তার দেখে যদি কাউকে আনফিট বলে তাহলে তুমি কি তাকে ছেড়ে চলে যাবে? মা, তা তুমি কি যে বলো, কেন ফেলে রেখে যাবো? আমি বলছি যে ডাক্তার দেখে যদি বলে যে এর এই অসুবিধাটা আছে তাহলে সুবিধা না, সাবধানের তো মান নেই। ডাক্তার আগে থেকে বললে ওষুধপত্র সঙ্গে নিয়ে যাব, দরকার পড়লে কাজে লাগবে। এই সিনেমার রেকর্ডিংটা আর এই নর্থ বেঙ্গলের শোটা, এই দুটোতে সামলে দে শ্যামা, এই দুটোতে সামলে দে, তোর উপরে সবটা শ্যামা। আর আর আমি এর জন্য তোকে 10,000 টাকা দেবো শ্যামা। হ্যাঁ রে, দেবো। মা, আমি বলছিলাম কি তুমি শ্যামাকে 15,000 টাকা দিয়ে দাও। তাছাড়া পাহাড়ের শোতে তো আমরা অনেক টাকাই পাচ্ছি। তাই তো, তাই তো। দেখ শ্যামা, দেখ তোকে তো রাধা দিদি কত ভালোবাসে, দেখ। ঠিক আছে রাধা, ঠিক আছে, তুই যখন একবার বলেছিস তখন আমি শ্যামাকে 15,000 টাকাই দেব। আর আর ভালোই তো, তুই একটু টাকা বাড়িতে পাঠাতে পারবি। কতদিন আর নিখিলের কাছে হাত পেতে টাকা চাইবি শ্যামা, বল? না গুরুমা, আমি ছোট কর্তার কাছ থেকে 8 টাকা ধার নেব না। আমাকে নিজেকে গান করে টাকা রোজগার করতে হবে। তাই তো, আমি তো এই কথাটাই বলছি রে মা, আমি তো এটাই চাই। আরে এইটাই তো তোর সময়, তুই এখন 2 হাতে রোজগার করবি। তুই জানিস রাধারানীর এখন কত নাম ডাক, চারিদিক থেকে শো আসছে, কত লোক চাইছে রাধারানী গান গাক। আর এই সময় তুই একটু রোজগার করে নে শ্যামা। বন্ধকের টাকাটা শোধ করতে হবে, বাবার কথা, মায়ের কথা, ভাইয়ের কথা তোকে ভাবতে হবে, তাই না বল? তাই তো,
সুতরাং এটাই তো একদম সময়, তুই মন দিয়ে শুধু গানটা কর। আর মাঝে মাঝে তো তোর কি হয় শ্যামা, দুম করে বলে দিস আমি রাধারানীর হয়ে গান গাইবো না। আমার যে তখন কি হয় শ্যামা, তোকে কি বলবো, বল না রাধা। রাধা তুই বল না, তুই শ্যামাকে গিয়ে বল, বল যে তোর ভবিষ্যতের কথা ভেবে যেন শ্যামা গানটা গায়, বল না। মা, আমি যদি রাধারানী হয়ে বাঁচতে না পারি তাহলে আমি নিজেকে শেষ করে দেব। রাধা, আমার এত নাম যশ খ্যাতি এগুলো যদি না থাকে, এগুলো ছাড়া আমি বাঁচতে পারবো না। আর আমি যদি নিজেকে একবার শেষ করে দিই তার জন্য দায়ী হবে শ্যামা। রাধা, রাধা কি কথা বলেছিস শ্যামা? রাধা, রাধা শোন, রাধা না না না, আমার জন্য কেউ নিজের প্রাণ হারাবে এই আমি সহ্য করতে পারবো না কৃষ্ণ, এই আমি কিছুতেই সহ্য করতে পারবো না। প্রাণের মূল্য যে সবকিছুর চেয়ে বেশি, কিন্তু এভাবেই আর কতদিন? একদিন না একদিন তো সত্যিটা সবার সামনে বেরিয়ে আসবে। সেদিন কি অনেকটা দেরি হয়ে যাবে না? জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। শুধু এটুকু জানি তুমি হয়তো সব চাইছো, আর তুমি যখন চাইছো আমি তো গান গাইতে বাধ্য কৃষ্ণ। মা, ওই তো নিখিল এসে গেছে, ওকে বলো না, ও সমস্ত ব্যবস্থা করে দেবে। হ্যাঁ ওই শোন নিখিল, আমরা তো পাহাড়ে ঠান্ডার সময় যাচ্ছি, তো আমাদের একটু প্রিকশন নিয়ে যেতে হবে বুঝলি। ওই সবার শরীর অত ঠান্ডা সহ্য করতে পারবে কিনা, তাই তোর মা বলছে ডক্টর সেনগুপ্তকে একবার খবর দিতে, উনি এসে সবার হেলথ চেক আপ করে যাবেন। বাবা মাথা নাড়ছিস কি, শ্যামার কাছ থেকে ভালো করে জেনে নিবি ওর কোনো অসুখ টসুখ আছে কিনা, বুঝেছিস? পাহাড়ে যাচ্ছে, অত বরফ পড়ছে, তারপর ঠান্ডা লেগে শোন না শ্বাসকষ্ট যদি থাকে তো কেলেঙ্কারি র্যাকসিস হবে ওখানে হলে। মা শ্যামা তো আমাদের সঙ্গে নর্থ বেঙ্গল গেছিলেন, তখন অত ঠান্ডা ছিল, বরফ পড়ছিল বুঝি। তা অবশ্য ঠিক। শ্যামা বোধহয় এখন ভীষণ মন দিয়ে পড়াশোনা করছেন, আমি তাও একবার দেখে আসি। তোমার ছোট বৌমার পড়াশোনা নিয়ে তোমার ছোট ছেলে কতটা ভাবছে দেখেছো? হ্যাঁ সব তো চোখের সামনেই ঘটছে, না দেখে উপায় আছে কি? সে ভাবছে ভাবুক, কিন্তু প্রমাণটা তো শ্যামাকেই করতে হবে, সেখানে তো নিখিলের কোনো হাত থাকবে না। আর তারপর যদি শ্যামাকে আমার নিখিলের যোগ্য বলে মনে হয় তখন দেখা যাবে কোন। শ্যামা যে নিখিলের যোগ্য সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আজকের ঘটনার পর আমার অন্য একটা বিষয়ে সন্দেহ শুরু হয়েছে। শ্যামা কি আমাদের থেকে কিছু লুকোচ্ছে? বাহ, আপনি তো ভীষণ মন দিয়ে পড়াশোনা করছেন, ভেরি গুড। আচ্ছা সব বুঝতে পারছেন তো? না ছোট কর্তা, কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না কেন? আর আপনাকে দেখে এত নার্ভাস লাগছে, কি ব্যাপার? আপনাকে একটা কথা বলবো না, মানে যদি রাগ না করেন তাহলে বলুন। রাগ করবেন না, বলুন না। হ্যাঁ মামা, রাগ করবো না, আপনি বলুন। বলছে কি দিদিমণিকে কি আসতে বারণ করে দেওয়া যায় না? তাহলে আমার খুব উপকার হয় ছোট কর্তা। কি বারণ করে দেবো কেন? আমি যত পড়ছি ততই আমার সব গুলিয়ে যাচ্ছে। এই দেখুন, এই ইতিহাস, ভূগোল, বাংলা আমি কিচ্ছু মনে রাখতে পারছি না ছোট কর্তা, কিচ্ছু না। আর কালকে যখন দিদিমণি এসে আমার কাছে উত্তর জানতে চাইবে আর আমি যদি না বলতে পারি তখন যে আমার কি হবে ছোট কর্তা, আমি তো ভেবেই কুল করতে পারছি না।
বুঝেছি 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 তিতিরের কাছে পড়া না পারলে আপনাকে ভীষণ বকা খেতে হবে, তাই তো? আপনার প্রবলেমটা আমি বুঝতে পারছি, কিন্তু আত্মবিশ্বাস হারালে চলবে না। আপনি যত টেনশন নেবেন তত আপনার সবকিছু গুলিয়ে যাবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক, আর এটা শুধু আপনার সাথে না, সবার সাথে হয়। আসলে কি জানেন তো, আপনি একদিনে অনেক পড়াশোনা করে ফেলেছেন, তাই সবকিছু গুলিয়ে যাচ্ছে। আপনি একটা কাজ করুন, মাথা ঠান্ডা করুন, চোখ বন্ধ করে একটু রেস্ট নিন, দেখবেন কিছুক্ষণ পরে সব মনে পড়ে যাবে, বুঝেছেন? শুধু একটা কথা মনে রাখবেন, এইভাবেই পড়াশোনা করে যেতে হবে। এই জেদটা যদি আপনি রাখেন তাহলে কিন্তু সবকিছু সহজ হয়ে যাবে। পড়াশোনা তো আমাকে করতেই হবে ছোট কর্তা, আর এই জেদটা হারালে কিছুতেই চলবে না, কিছুতেই না। আর কারোর জন্য না হোক, আপনার জন্য তো আমাকে পড়তেই হবে ছোট কর্তা, যাতে আমার ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত না হতে পারেন। নয়তো আপনাকে চিরকালের মতো মুক্তি দিতে পারবো না যে। কি হলো, কি ভাবছেন? ও বুঝেছি বুঝেছি, কিভাবে মাথা হালকা করবেন, তাই তো? দাঁড়ান, আমি একটু ভাবি, আপনার জন্য একটা সলিউশন তো আমাকে ভাবতেই হবে। বলছিলাম, আপনি এখন অন্য কোনো টপিক নিয়ে ভাবুন, যেমন আচ্ছা, আমরা যে 16 তারিখে যাচ্ছি আপনি জানেন তো? ওখানে গিয়ে কি কি করবেন প্ল্যানিং করে ফেলেছেন? না, কোনো প্ল্যানিং করেননি? সে কি, বাবা কি বলেছে জানেন? আপনি যদি বুদ্ধি করে প্যালেসটা না কিনতেন তাহলে আমাদের যাওয়াই হতো না। কি সুন্দর প্যালেসটা, আহা! সত্যি ভারী সুন্দর জায়গা, তাই না ছোট কর্তা? মনটা হ্যাপি হয়ে যায়। ও আচ্ছা, আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। মা একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আমাদের মনে করিয়েছে, আমাদের কারোর মাথায় ছিল না। আসলে যাওয়ার আগে আমাদের একটা হেলথ চেক আপ করানো উচিত। আচ্ছা, আপনি এর আগে কখনো পাহাড়ে গেছেন? ছোট থেকে অন্ন জোগাড়ের চিন্তাতেই আমাদের দিন কেটে যেত। আর ঘুরতে যাওয়া বলতে ধরুন ওই আত্মীয়দের বাড়ি, তার বেশিরভাগটাই আবার নদিয়াতে। তবে রাধা দিদির শোয়ের জন্য আমি বাংলার অনেক জায়গাতে গেছি, কিন্তু সেও তো ওই রাত্রিবেলায়, ধরুন রাতেই গেছি আবার রাতেই ফিরে এসেছি। ঘুরতে যাওয়া যাকে বলে সেটা আমার কোনোদিনই হয়নি। তার মানে আপনি স্নোফল, -ডিগ্রি ওয়েদার, হাই অল্টিটিউড কিছু ফেস করেননি? এ বাবা, না মানে আপনি প্যালেসে গেছেন ঠিকই, কিন্তু তখন ওয়েদার একদম আলাদা ছিল। এখন ভীষণ ঠান্ডা, আর এত ঠান্ডায় অনেক প্রবলেম হয়, অনেকের শ্বাসকষ্ট, বমি, গা গুলানো। আচ্ছা শুনুন না, বলছিলাম ডক্টর যখন আসবে আপনি ঠিকভাবে কনসাল্ট করে নেবেন, যা যা প্রিকশন বলবে আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? ধরুন যেরকম আমার ঠান্ডার ভীষণ ধাত আছে। আমি কি আর জানি না আপনার কেমন ঠান্ডা লাগার ধাত আছে? আপনার মনে আছে ছোট কর্তা, যখন আমরা সেই গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখন আপনার তো কি রাগ হয়ে গেল, আর আপনার রাগ কমানোর জন্য আমি 1 ঘটি জল দিয়ে আপনার মাথায় ঢেলে দিলাম। আর তারপর মনে আছে আপনি একের পর এক হাঁচি দিয়েই যাচ্ছিলেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি এসব যে কেন মনে রেখেছেন আমি বুঝতে পারছি। আর তারপর এটা ভুলে গেছেন, বাড়ি আসার পর তো আপনার সে কি জ্বর। আপনার মনে আছে ছোট কর্তা, আপনি সেদিনও আমাকে কর্তা মায়ের হাত থেকে বাঁচিয়েছিলেন। কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে দুজনের মধ্যে? আপনি আসুন। আসলে আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি, আর ওইখানে তো স্নোফল হয়, সেটাই শ্যামাকে বলছিলাম। ওনার তো এইসবের এক্সপিরিয়েন্স নেই। রিয়েলি? তোমরা নর্থ বেঙ্গল যাচ্ছ? জানো, আমারও পাহাড় খুব পছন্দ। হিমালয় তো বটেই, সঙ্গে বিদেশের স্নো মাউন্টেন গুলো আমার খুব ভালো লাগে। এই, তুমি সুইজারল্যান্ড গেছো? হ্যাঁ, একবার গেছি, বিজনেস পারপাস। কি রোমান্টিক জায়গা না? আমার যদি বর থাকতো, আমি সারা দিন ওর হাত ধরে বরফের মাঝে ঘুরে বেড়াতাম।